5 জানুয়ারিকে উপলক্ষ করে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির জনসভা এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রধান দু দলের সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিম মুনিয়াত। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 2 বছর পূর্তি হলো মহাজোট সরকারের। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5 জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 বছর টানা সহিংস কর্মসূচিতে নিহত হয় 2 শতাধিক। দুঃসহ সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে আদালত ভাঙচুর, জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি দাবি। পদ্মা সেতুর মূল কাজ 2018 সালে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়নের মেয়াদ 2020 সাল পর্যন্ত বাড়ালো একনেক। এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার। পাঁচ জানুয়ারি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে নয়াপল্টনে জনসভার আয়োজন করেছে বিএনপি। এরই মধ্যে শুরু হয়ে গেছে জনসভা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ডিএমপির অনুমতি পাওয়ার পর গতকাল সন্ধ্যায় শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 2টার পর শুরু হবে জনসভার মূল আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনসভার জন্য কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত মাইক লাগানো হয়েছে। এরই মধ্যে জনসভা স্থলে সমবেত হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সুমন। মামুন, সব প্রস্তুতি শেষ, আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে চূড়ান্তভাবে এই সমাবেশ স্থল এবং আশপাশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে কর্মীরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা সব দেখভাল করেছেন এবং মঞ্চে যে নেতারা আসার কথা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। শীর্ষ নেতাদের মধ্যে ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় তারা কিন্তু এসেছেন। পাশাপাশি আরও মাঝারি স্তরের কিছু নেতা তারাও কিন্তু এখানে রয়েছেন। আর যেটি বলার মতো সেটি হচ্ছে যে সকাল থেকেই খণ্ড খণ্ড ছোট ছোট কিছু মিছিল এখানে আসে, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মিছিল প্রবেশ করছে এই এলাকায়। আপনি জেনে থাকবেন যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দীর্ঘদিন পর সমাবেশ হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের যে উপস্থিতিতে যে সমাবেশ সেটি হয়েছিল 2012 সালে তথ্য মতে। তারপর কিন্তু 3 বছর পরে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে রাস্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশ হচ্ছে। এছাড়া ঢাকা শহরে উন্মুক্তভাবে যে সমাবেশ সেটি সর্বশেষ হয়েছিল 2013 সালের শেষ দিকে। এরপর আর ঢাকা শহরে উন্মুক্তভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কোনো সমাবেশ হয়নি। সেই হিসাবে এটি 2 বছর পরে কিন্তু উন্মুক্তভাবে সমাবেশ করতে পারছে। আর ঢাকা শহরের রাস্তায় গত 2 বছর ধরে আমরা বিএনপি যে নেতাকর্মী সমর্থক আছে তাদের মিছিল মিটিং বা এই ধরনের শোডাউন কিন্তু 2 বছর পরে দেখছি এবং নেতাকর্মী সমর্থকদের এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিছুটা তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং তাদেরকে এখানে মুহুর্মুহুর স্লোগান দিতে দেখছি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর 2টার পরপর তার গুলশানের বাসভবন থেকে রওনা দেবেন এই সমাবেশের উদ্দেশ্যে এবং এখানে এসে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। আর এই সমাবেশটি যে কারণে আয়োজন করা হয়েছে সেটি নিশ্চয়ই জানেন যে 2014 সালের 5 জানুয়ারি যে 10ম জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, সে কারণে তারা এখন সংসদের বাইরে অবস্থান করছে। রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু এই নির্বাচনের পর থেকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই নির্বাচনকে তারা বলছে যে নির্বাচন ভালো মতো হয়নি এবং এটিকে তারা এই নির্বাচনের দিনটিকে তারা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চায় এবং সেটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ এটি কিন্তু গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে। আজকে তাদেরও কিন্তু সমাবেশ রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী এসেছেন এবং যারা বিএনপি বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন। আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখানে পুলিশ রয়েছেন, র্যাব সদস্যদের টহল দিতে দেখেছে এবং বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে। এই আশপাশের যেসব বিল্ডিং রয়েছে সেসব বিল্ডিংয়ের ছাদগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থার সদস্য ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখছি। এছাড়া আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই সমাবেশের কারণে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি সেটি কিন্তু ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, বিশেষ করে বিজয়নগর পর্যন্ত একেবারেই এক পাশ বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি এখন বন্ধ রয়েছে। অপোজিটে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু খোলা রয়েছে, একটি রাস্তা দিয়েই যাওয়া আসা করছে যানবাহন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন আসবেন এবং নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখবেন সেই সময়টি কি ঘটে বা কি বক্তব্য দেন সেটি কিন্তু আমরা সরাসরি এখান থেকে জানিয়ে দেবো। মামুন, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন বিএনপির সমাবেশের খবর। যেমনটি জানাচ্ছিলেন যে বেলা 2টার পর কিন্তু বিএনপি চেয়ারপারসনের গুলশান থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এদিকে 5 জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস আখ্যা দিয়ে রাজধানীতে 2টি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের 2 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডির রাসেল স্কোয়ারে সমাবেশ করছে তারা। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ সিনিয়র নেতারা 2 অংশে ভাগ হয়ে অংশ নেবেন সমাবেশে। তবে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে স্বল্প পরিসরে মাইক ব্যবহার করতে হবে, মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে পারবেন না এবং বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। আর এই মুহূর্তে আওয়ামী লীগের সমাবেশ দুটির খবর জানাতে বঙ্গবন্ধু এভিনিউতে আছেন তানিম মেহেদি ও রাসেল স্কয়ারে আছেন সজল দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা প্রথমে যাব তানিম মেহেদির কাছে। তানিম, মুনিয়াত, আওয়ামী লীগের আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউতে, সেই সমাবেশের আগ মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে এখন থেকে 15-20 মিনিট আগেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রয়েছে, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশ মঞ্চের আশপাশে তারা ভোট জমিয়েছে। আমরা দেখেছিলাম যে ছোট ছোট মিছিল নিয়ে মূলত তারা সমাবেশ মঞ্চে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু সমাবেশ মঞ্চের সামনে তারা অবস্থান নিয়ে তারা কিন্তু দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং যেহেতু আজকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে 5 জানুয়ারিকে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পালন করছে, তারই অংশ হিসেবে মূলত আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার যে নির্ধারিত সময় সেটি মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল 3টায়, অর্থাৎ 3টার দিকে আজকের এই সমাবেশ শুরু হবে। যদিও এর আগে থেকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পরে কিন্তু তারা দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং হয়তোবা কিছুক্ষণ পরে আজকের যে সমাবেশ মঞ্চের যে সামনে যে সড়কটি রয়েছে সমাবেশের সড়কটিতে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করবেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণের আগে থেকে যেহেতু আসা শুরু করেছেন, বেশ কিছু সময় থাকায় যেহেতু আরো প্রায় 1 ঘন্টা রয়েছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সমাবেশ মঞ্চে নেতাকর্মীদের উপস্থিতি আরো বাড়বে এমনটা বলেছেন এখানকার যেসব আজকের সমাবেশ আয়োজনের সমর্থনে যে দায়িত্বশীল যে নেতারা রয়েছেন তারা এমনটি বলেছেন। পাশাপাশি মুনিয়াত একটু জানিয়ে
জানিয়ে রাখছি আজকে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এবং শান্তিপূর্ণভাবে যেহেতু যাতে সমাবেশ অনুষ্ঠিত হয়, সে কারণে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ তৎপরতা এবং তারা কিন্তু সমাবেশ মঞ্চের আশপাশে তারা বেশ তৎপরতা বাড়িয়েছেন, নজরদারি বাড়িয়েছেন। পাশাপাশি যেহেতু মুনিয়াত সমাবেশটি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও আমরা দেখেছি পুলিশের বাড়তি নজরদারি, বাড়তি টহল তারা সেখানে দিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে যে আজকের যে জমায়েত অনুষ্ঠিত হচ্ছে সেই জমায়েতকে কেন্দ্র করে। এছাড়া মুনিয়াত জানিয়ে রাখছি যে আমাদের আজকের আওয়ামী লীগের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউর বাইরেও ধানমন্ডির রাসেল স্কোয়ারে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। তানিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী তানিন মেহেদী যেমন বঙ্গবন্ধু অ্যাভিনিউর কথা জানাচ্ছিলেন, ঠিক একই অবস্থা রাসেল স্কোয়ারে, ধানমন্ডি 32-এর রাসেল স্কোয়ারে সকাল থেকেই আমি এখানে অবস্থান করছি এবং আমি দেখেছি নেতাকর্মীরা এসেছেন, সিনিয়র নেতাকর্মীরা এসেছেন। তবে এখনো সভাস্থল যে কর্মীরা যারা এসে সভাস্থলে আসবেন তারা এখনো এসে পৌঁছাননি পুরোটা। আপনি যেমনটি দেখছেন যে সভাস্থল পরিপূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে কিছু কিছু নেতাকর্মীরা এসেছেন এবং আরও নেতাকর্মীরা হয়তো আসবেন। এবং আমি যেমনটি দেখছি যে জাহাঙ্গীর কবির নানক, এছাড়া আব্দুস সোবহান গোলাপ সহ আরও যে সিনিয়র নেতারা অনেকেই এখানে এসেছেন। তবে একটি বিষয় তানিন, যে যেহেতু ডিএমপির পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা রয়েছে যে কোনো ধরনের ব্যানার নিয়ে এই সভাস্থলে আসা যাবে না, এই জন্য আমি দেখছি যে বিচ্ছিন্নভাবে আসলে নেতাকর্মীরা এখানে আসছেন এবং এখন পর্যন্ত আমি দেখিনি যে দলীয়ভাবে অনেক বড় একটি মিছিল করে তারা এখানে আসলো কিংবা একসাথে তারা এখানে এসেছে। এমনভাবে না এসে তারা আসলে যে ঢাকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিচ্ছিন্নভাবে আসছেন, এই কারণে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কখন এই সভাস্থল পরিপূর্ণ হয়ে উঠবে। তবে 2:30টার দিকে যেহেতু সময় দেওয়া রয়েছে, আমরা ধারণা করছি যে 2:30টা আগেই এই সভাস্থল পরিপূর্ণ হয়ে উঠবে। এবং যতটুকু জানতে পেরেছি এই সভাস্থলে যারা সিনিয়র নেতারা এখন পর্যন্ত এসেছেন তাদের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে এখানে এই রাসেল স্কোয়ারে যে সমাবেশটি করা হচ্ছে, এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং মোহাম্মদ নাসিম এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আরো যে সিনিয়র নেতারা এখানে আসবেন তারা হয়তো 2:30টার পরে এখানে এসে উপস্থিত হবেন। তো একটি বিষয় মুনিয়াত, যে এই সভাস্থলে একদিকে চলছে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস, অন্যদিকে চলছে আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস। এই বিষয়টি নিয়ে আমি সকালে জাহাঙ্গীর কবির নানকের সাথে কথা বলেছিলাম। তার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে যেহেতু দুটি বড় দল একসাথে এই কর্মসূচি পালন করছে এবং সভাস্থলে আসার ক্ষেত্রে দুটি দলই একসাথে হয়তো দল বেঁধে রওনা দিবে, এক্ষেত্রে রাস্তার মাঝে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা। এই কারণে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে দলীয় নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে আগে থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে, এজন্য তারা যেন সহিষ্ণুতা বজায় রেখে এই সমাবেশ স্থলে আসেন। আপনি দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির 32 নম্বরে যে রাসেল স্কোয়ার তার পাশে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নেতাকর্মীরা এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমি দেখেছি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, সৈনিক লীগের নেতাকর্মীরা, এর বাইরে নারী নেত্রীরা রয়েছেন, তারাও এখানে আসতে শুরু করেছেন। এবং এখন যেহেতু 2টো বাজে এবং 2:30টার দিকে এই কর্মসূচিটির শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই কারণে আমি এখানে ধারণা করা যাচ্ছে যে 2:30টার পরপরই হয়তো নেতাকর্মীরা এখানে আসবেন তার আগেই এবং এরপরে যে সিনিয়র নেতারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন। এবং আজকের এই দিনটিকে আরেকটি বিষয় মুনিয়াত, যে মাইক ব্যবহারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছিল ডিএমপির পক্ষ থেকে, এছাড়া লাঠিসোঁটা বহন করে মিছিল নিয়ে এখানে আসা যাবে না, এই ধরনের যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, আমি এখানে এসে দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে তারা মোটামুটি সেই নির্দেশনা মেনেই এই সমাবেশের আয়োজন করার চেষ্টা করছেন। তো এখন আমি এখানে রয়েছি এবং এরপরে 2:30টার দিকে এই সমাবেশ শুরু হবে এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার, তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তো এখানে আমি আছি মুনিয়াত, এবং আরো যে আপডেট থাকবে পরবর্তীতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। মুনিয়াত। বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সহকর্মী তানিন মেহেদী এবং রাসেল স্কোয়ার থেকে সজল দাস আমাদের সঙ্গে এতক্ষণ যোগ দিয়েছিলেন। তারা জানাচ্ছিলেন আজকের আওয়ামী লীগের সমাবেশের সবশেষ খবর। এদিকে 5 জানুয়ারি উপলক্ষে রাজধানীতে একই সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির আলাদা সমাবেশকে ঘিরে পুরো নগরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সমাবেশকে ঘিরে কেউ যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সবগুলো গুরুত্বপূর্ণ মোড়ে প্রস্তুত রাখা হয়েছে জল কামান সহ পুলিশ সদস্যদের। এছাড়া সন্দেহজনক প্রত্যেককে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই দুইটি রাজনৈতিক দলের সমাবেশের প্রেক্ষাপটে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে, যাতে করে কেউ যেন কোনো রকম অনিয়ম বা কোনো দুষ্কর্ম করার সাহস না পায় এবং নগরবাসীকে স্বস্তিতে রাখা যায় সেই দিক বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং এছাড়াও পিকেট ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বা স্থানে পুলিশ ইউনিফর্মে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেউ যেন কোনো ধরনের নাশকতা না করতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এর জন্য আমাদের পুলিশ সতর্ক রয়েছে এবং তৎপর আছে। জাতীয় নির্বাচনের 2 বছর পার হচ্ছে আজ। এর মাঝে 3 যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় বা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতির মতো বেশ কিছু অর্জন রয়েছে বর্তমান সরকারের। মাত্র 2 বছরে এসব অর্জনকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের বড় অর্জন হিসেবে দেখছেন। তবে তারা এও বলছেন, এত সব সফলতার মাঝেই যেন লুকিয়ে আছে সব দলের অংশগ্রহণমূলক গণতন্ত্র থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়া বাংলাদেশের ছবি। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কে ভেবেছিল কবে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে? কিন্তু না, যা একসময় ছিল ভাবনার অতীত তাকেই বাস্তব রূপ দিয়েছে 2 বছর আগে 5 জানুয়ারির নির্বাচনে গঠিত মহাজোট সরকার। শুধু কি যুদ্ধাপরাধীদের বিচার? না তো, বর্তমান সরকার জাতিকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজেদের অর্থায়নে তৈরির সাহসও দেখাচ্ছে। এটি শুধু একটা ভৌতিক কাঠামো তৈরি হচ্ছে তা নয়, এটি প্রতীকী মাত্রায় বাংলাদেশের সক্ষম অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণে এবং নিজস্ব অর্থায়নে, নিজস্ব মেধা এবং মননের সমাহার করে একটা বড় কাজ করতে পারবে, সেটি কিন্তু তার একটা প্রমাণ। পাঠ্যপুস্তক উৎসবটা পৃথিবীর কোথাও নেই, এটিও একটা অর্জন। বেশ কিছু সাফল্য সরকারের আছে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সাফল্যটা খুব বেশি। এমনকি ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে কোনো বিরোধ ছাড়াই। অন্য যে সাফল্য সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমাদের এটা মানা দরকার, যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কিছুর পরও কোথায় যেন একটা কিন্তু রয়েই গেছে। দেশে নির্বাচিত সরকার আছে, বিরোধী দলও আছে, কিন্তু গণতন্ত্র চর্চায় নেই সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ। আমরা গত 2 বছরে একটি শক্তিশালী পার্লামেন্ট আমরা দেখিনি। আমরা দেখলাম যে সেটা এই জাতীয় পার্টির সরকারেও আছে, আবার বিরোধী দলেও আছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদৌ সংসদে আলোচনা হয় না, যার অভাবে এখন যেটা হচ্ছে যে একতরফা সবকিছু হয়ে যাচ্ছে, এটি গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়। আর হয়তো এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। সর্বশেষ ঘটনা আমরা দেখেছি, একজন আত্মঘাতী বোমারুর ঘটনা আমরা বাংলাদেশে আমরা দেখেছি। এই বিষয়গুলো অতীতে কখনো ছিল না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে, পথঘাট হয়েছে আগের চেয়ে উন্নত। কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ কি স্বস্তিতে আছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সরকার সফল, আর যদি না হয় তাহলে সরকারকে এ নিয়ে ভাবতেই হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি। হামলা, সংঘর্ষ আর অগ্নিসংযোগের তাণ্ডব লীলা চলে দেশ জুড়ে। দিনটিকে কেন্দ্র করে গত বছর আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। গত 2 বছরে টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় 2 শতাধিক মানুষের। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চোখের সামনেই শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন ফণীবালা রায়। হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাঁই। সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ। 2014 সালের 5 জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজার খানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল। প্রায় 3 ঘন্টার তাণ্ডব লীলায় লন্ডভন্ড করে দেয়া হয় বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব। চালানো হয় লুটপাট, দেয়া হয় আগুন। এছাড়া ভোটের আগের রাতে 5টি আসনের 672টি কেন্দ্রে চালানো হয়েছিল লুটপাট, ভাঙচুর। আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিনে এটা পুড়েছিল, সেই সাথে আরো এলাকা বেশ কয়েকটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছিল। রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল। দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ। এই ঘটনার 1 বছর পর 5 জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি। দিনটিকে ঘিরে সহিংসতা শুরু আবার যেন সেখানেই। 5 জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি, কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি। এখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব সুযোগ আসলে। এরপর টানা 92 দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব। স্কুল, মাদ্রাসা, যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে। গত বছরের প্রথম 3 মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় 138 জন। ব্যবসায়ী সংগঠনের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 2 লাখ কোটি টাকা। সাবিহা নিপা, সময় সংবাদ। 5 জানুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশে অশুভ শক্তির শাসন কায়েম হতো বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, 5 জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পেয়েছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শহীদদের অপমান করে কথা বলেছেন। 5 জানুয়ারি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে রক্ষা করেছেন, গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রেখেছেন। আমরা লক্ষ্য করেছি সেদিনও বাংলাদেশকে তাকে ধ্বংস করার জন্যে, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্যে সেদিন আগুন সন্ত্রাস চালানো হয়েছে। সাধারণ মানুষকে নির্মমভাবে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে। গত বছরও এরকম বিভৎসতা তারা চালিয়েছে। দীর্ঘ 93 দিন অবরোধের নামে তারা বিভৎসতা চালিয়েছে। বেগম খালেদা আজকে শহীদদের অপমান করছেন, বুদ্ধিজীবীদের, তাদের নেতৃবৃন্দ আজকে বুদ্ধিজীবীদের সম্পর্কে কটাক্ষ করছেন। কোন অবস্থাতেই এই অবস্থা বরদাস্ত করা যায় না। দুপুরের সময় আরো থাকছে। বাণিজ্য মেলার রেস্টুরেন্টগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। আগে থেকে নির্ধারণ করা হলেও ভোক্তারা বলছেন দাম অনেক বেশি। মূল পদ্মা সেতু নির্মাণ কাজ 2018-তে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়ন হতে 2020 সাল পর্যন্ত সময় লাগবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান। এছাড়া সভায় পদ্মা সেতু প্রকল্পের জন্য দ্বিতীয় দফায় অতিরিক্ত 8,286 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে পদ্মা সেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28,793 কোটি 39 লাখ। এর আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় 20,507 কোটি টাকা। আজ পদ্মা সেতু সহ মোট 33,185 কোটি টাকার মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একদিকে। মূল কাজ যেটা আছে সেতু প্রকল্পটি 18 সালে শেষ করা হবে, আর বাকিটা বিভিন্ন কাজ থাকবে, সেগুলো আমরা ধরে রাখছি, যেগুলো হয়তো 20 পর্যন্ত যাবে। এই প্রকল্পে আমাদের ব্যয় হবে 28,793 কোটি টাকা। বিভিন্ন আমি রিভার ম্যানেজমেন্টে বেড়েছে 5,000 কোটি টাকার মতো। প্রকল্পটি বাস্তবায়ন হলে আমাদের এখানে অনায়াসে 1.5 to 1.6% আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি বাড়বে। বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুসল্লিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ইজতেমার মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা মুসল্লিদের থাকাসহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। এবার ইজতেমার প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বে দেশের ৩২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। ইতোমধ্যে ৯০% কাজ শেষ হয়েছে বলে মন্ত্রীদের জানান সংশ্লিষ্টরা। প্রায় ১৬০ একর এলাকা জুড়ে শামিয়ানা টাঙানোর কাজ শেষ হয়েছে। এছাড়া বিদেশি মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তুরাগে অস্থায়ী ৭টি সেতুও নির্মাণ করা হয়েছে। আমাদের এই জামায়াতটা যাতে সুন্দর মতো হয় সেজন্যই আমাদের আজকের এখানে আসা, এবং আমি মনে করি এই আল্লাহর রহমতে এই জামায়াতটা সুন্দরভাবে হবে। আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সবাই তৎপর আছে। আমি নির্ভরতার সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে অবশ্যই আমরা এটা সুন্দরভাবে সফল হবে। লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে জজ আদালতের এজলাস ভবনে ভাঙচুর চালিয়েছে আইনজীবীরা। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় সকালে আদালতের নতুন ভবন এবং জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আইনজীবীরা। এ সময় আইনজীবীরা মিছিল সহ এজলাসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা জজ আদালত ভবনের ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত দীর্ঘদিন ধরেই জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে বাধা দিয়ে আসছিল আইনজীবীরা। চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মালেক মোল্লার। এরই জেরে গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় মোহাম্মদ আলীকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষের লোকজন। এতে আহত হয় মোহাম্মদ আলী, তার ছেলে আব্দুল মুমিন সহ 2 প্রতিবেশী। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপুরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাবুদ্দিন এবং চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মালেকা খাতুন মারা যান। আমারও মাতৃ তাড়া করেছিল, আমি বোমের থেকে আমি পড়ে গেলাম, আমি উঠে ছড়িয়ে দিয়ে দোকানের মধ্যে পালাই গেলাম। দোকানের মধ্যে ঝাঁপ ছিল না, ওখান থেকে তখন কুপাই, তখন আমি সব চলে যাই। আমি দোকানের মধ্যে বেরিয়ে ওই বাড়ির গেটের মধ্যে সব দেখছি ওরা কুপা আছে। ওইখানে রামদা, লাঠিসোঁটা এবং বোমা নিয়ে তারা আক্রমণ করে। তারা 4-5টা বোমা বিস্ফোরণ ঘটায়। ইতিমধ্যে আমরা সারা রাত বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামি পক্ষের আসামিদের একজন রেজাউল গুলদার নাম করে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করবেন। কাশেম আলীর আইনজীবীর মধ্যে কে শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন আদালত। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, মীর কাশেম আলীর আপিলের শুনানির জন্য প্রস্তুত তারা। মানবতা বিরোধী অপরাধে 2014 সালের 2 নভেম্বর মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। ওই বছরের 30 নভেম্বর এর রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলী আপিল করেন। তিনি 168টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আবেদন করেন। দুপুরের সময় আরো থাকছে। গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া রেস্টুরেন্টগুলোতে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। বিক্রেতারা বলছেন, খাবারের দাম নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে এবারে ইপিবির পক্ষ থেকেই সব খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ভোক্তারা বলছেন, সরকার কর্তৃক নির্ধারিত এ দাম অনেক বেশি। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে।
মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের নানা অঞ্চল থেকে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই মেলায় প্রতি বছরই থাকে খাবার দাবারের বিশেষ আয়োজন। ফ্যামিলি শো আসছি তো, বাচ্চাদের ওদের একটু লাঞ্চের জন্য আমরা এখানে বসছি আর কি। চিকেন বিরিয়ানি আর তেহারি খেলাম। চিকেন বিরিয়ানি লয়েছে 150 টাকা করে আর তেহারি 90 টাকা হাফ। পিভির রেটটা অনেকেই নিতে পারছে না আর কি, যে পরিমাণ প্রাইস করছে ওনারা। ফুচকা প্রাইস 100 টাকা, অনেক কাস্টমার এটা করতে পারতেছে না। তবে মুখরোচক এসব খাবারের দাম নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। মেলায় ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম নির্ধারণ করা হয়েছে 290 টাকা। এছাড়া বিফ তেহারি 140, মাটন কাচ্চি 340 টাকায় বিক্রি হচ্ছে, যা মেলার বাইরের তুলনায় অনেক বেশি বলে স্বীকার করলেন বিক্রেতারাও। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ইপিবি এ দাম নির্ধারণ করেছে বলে জানালেন তারা। মেলা কমিটি যে চার্ট দিছে, আমাদের সমস্ত টেবিলে চার্টগুলো দেওয়া আছে, ওই চার্ট হিসেবে আমরা বিক্রি করি। চিকেন টিকা ওইলো আপনার 300 টাকা, তারপর চটপটি ফুচকা আছে, এগুলো মনে করেন 120 টাকা করে। ইরানি বিরিয়ানি, দিল্লি কা খিচুড়ি এবং মোরগ পোলাও। ইপিবি নির্ধারিত যে মূল্য, সে মূল্যের চেয়ে আমরা প্রায় 40 টাকা করে কম রাখছি। এছাড়াও মেলা ঘুরে দেখা গেল কোমল পানীয়, চিপস, জুস প্যাক, আইসক্রিম এবং বোতলজাত পানি বিক্রি হচ্ছে প্যাকেটে লেখা মূল্যের চেয়ে 5 টাকা বাড়তি দামে। মেনু বলতে এমনি মুখে গিয়ে উনি মেনু দেখায় নাই, দাম একটু বেশি মনে হচ্ছে। ইপিবি রেটটা অতিরিক্ত একটু মনে করেন যে একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমরা ওই রেটের থেকেও 10 টাকা 20 টাকা ছাড়ে বিক্রি করতেছি আর কি। তবে খাবারের বাড়তি দামের বিড়ম্বনা এড়াতে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা বাইরে থেকেও খাবার সঙ্গে নিয়ে মেলায় আসতে পারছেন। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় টেলিভিশন নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় সময় সংবাদের দল সকালে ছিল উত্তরের জনপদ বগুড়ায়। ঐতিহাসিক মহাস্থানগড়ে দর্শকের কাছে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় সেখানে ভিড় জমান অসংখ্য দর্শক। নানা পেশা, মত ও বয়সের মানুষের উপস্থিতিতে পূর্ণতা পায় অনুষ্ঠানটি। এতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সময় সংবাদকে সাধুবাদ জানান দর্শকরা। এছাড়া নানা দিক নির্দেশনাও দেন তারা। এ সময় তারা সময় সংবাদ নিয়ে বিভিন্ন পরামর্শও দেন, পাশাপাশি তুলে ধরেন নিজেদের নানা মতামত। সময় সংবাদ খুব সুন্দর একটা সংবাদ মাধ্যম, যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হয়। বিশেষ করে সংবাদ শিরোনাম যেটা হয় আমার কাছে খুবই ভালো লাগে। সব সময় মানে পরীক্ষার ওই সময় হচ্ছে ভর্তি পরীক্ষা কালেকশন করতে পারি না। সময় চ্যানেলকে ধন্যবাদ যে অল টাইম যখন টিভি ছাড়ি নিচে হেডলাইনে কোথায় কোন টাইমে পরীক্ষা হয় ওটা আমরা জানতে পারি। নিউজের যে বিষয়টা আমাকে আরো বেশি অভিভূত করে সেটা হচ্ছে লাইভ। যে কোনো বিষয় আমাদের দেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটুক কিংবা ভালো কিছু ঘটুক, সেটা সময় কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের দেখায়। গ্রিসের বর্তমান বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈধতার আবেদন করতে গেলে এখনও নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ তাদের। আর এ কারণে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা ইউরোপের দেশ গ্রিসে বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান প্রায় বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আগে তো পুলিশ সকলে অনেক জুলুম করছে এই সামারা থাকতে। এখন এই সরকার হওয়ার পরে মানুষ একটু আজাদ হয়েছে, পুলিশে বেশি তাপড়ায় না, আমরা খুব একটা শান্তিতে আছি বর্তমানে। তবে গ্রেফতার আতঙ্ক কমলেও গ্রিস সরকারের কাছে বৈধতার আবেদন করার ক্ষেত্রে এখনো নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। এমনকি যাদের বৈধতার কাগজপত্র রয়েছে তারাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন অনেকে। বিগত সরকারের যে আইন, এই আইনটাই এখনো আছে যে 7 বছরের একটা ডকুমেন্ট দেয়া, কিন্তু 7 বছরের ডকুমেন্ট দিয়ে সাধারণ জনগণরা এটা হয়রানি করতেছে। এই স্টিকারটা যখন না থাকে কিন্তু এই স্টিকারটা ছাড়াও সে যাইতে পারবে, কিন্তু যখন এই স্টিকারটা দেখাইতে পারে না তখন অনেক সময় স্টিকারটা চায়। এটা নিয়ে অনেকেই হয়রানির শিকার হয়। এই অবস্থায় বৈধতার আবেদনের ক্ষেত্রে গ্রিস সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। ইন্ডিয়া আর পাকিস্তানের বিভিন্ন জায়গায় মানুষের কেস থেকে আমাদের শুধু বাংলাদেশের কেস টেকতেছে না। এই জন্য আমাদের এখানের সাথে গ্রিসের সাথে সম্পর্ক, সরকারের সাথে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক রাখা একান্তই দরকার।
দরকার। গ্রিসে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ সকল অভিবাসী এখন তাকিয়ে আছেন বর্তমান গ্রিস সরকারের পরবর্তী অভিবাসন নীতিমালার দিকে। সময় সংবাদ, গ্রিস। রেলপথে কন্টেইনার পরিবহন নিরাপদ এবং সাশ্রয়ী হলেও দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেইনার হ্যান্ডলিং। বর্তমানে এই আইসিডির ক্ষমতায় মাত্র 60% ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অতিরিক্ত সময়ক্ষেপণ, পর্যাপ্ত কাস্টম সুবিধা না থাকা সহ বিভিন্ন কারণে তারা রেলপথে কন্টেইনার পরিবহনে উৎসাহ হারিয়েছেন। সংশ্লিষ্টদের মতে রেলপথে বেশি কন্টেইনার পরিবহন হলে সড়ক পথের ওপর যেমন চাপ কমবে, তেমনি অনেক বেশি রাজস্ব আয় হতো রেলওয়ের। বিস্তারিত হাজরা শিউলির রিপোর্টে। ঢাকার বিভিন্ন শিল্প কারখানার জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে আসা কাঁচামাল ও যন্ত্রপাতি রেলপথে পরিবহনের জন্য 1987 সালে রাজধানীর কমলাপুরে স্থাপন করা হয় দেশের প্রথম ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি। প্রথম বছরে মাত্র 175 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করলেও রেলপথে খরচ কম হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে। 2008 সালে সর্বোচ্চ 82,458 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করে কমলাপুর আইসিডি। কিন্তু দিনের বেলায় ট্রাক না চলা সহ নানা কারণে আমদানি ও রপ্তানিকারকরা কমলাপুর আইসিডি ব্যবহারে উৎসাহ হারিয়ে ফেলায় হ্যান্ডলিং কমতে কমতে বর্তমানে 60 থেকে 65 হাজারে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রাকও আমি রাত্রে ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার 8 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যায়। দিনে দিনে কিন্তু আমি ফরওয়ার্ডারকে গুডস হ্যান্ড ওভার করে ফিডার আমি ক্যাচ করতে পারি। সময়, কাস্টম অফিসারের প্রেজেন্সটা এবং আমাদের এই দিনে মেট্রোপলিটন সিটিতে ট্রাক না চলাটা, আমাদের এই আইসিডি কমলাপুরের ব্যবহার কমে আসছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তার মতে রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকটের কারণে কমলাপুর আইসিডির ব্যবহার কিছুটা কমে থাকতে পারে। ইম্পোর্টার যারা, তারা যদি বলে যে আমি আমার এই কন্টেনারটি কমলাপুরে গ্রহণ করব, তখন চট্টগ্রাম বন্দরের কোনো অপশন নেই যে এই কন্টেনার এখানে চট্টগ্রামে ডেলিভারি দেওয়া। রেলওয়ের বিভিন্ন সময় তাদের পাওয়ারের অভাব, তার ক্যারিয়ারের অভাব, এই সমস্ত অভাবের কারণে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন ঢাকা চট্টগ্রাম রেলপথে ডাবল লাইনের কাজের কারণে এখন সময় বেশি লাগলেও সেটা সাময়িক। নতুন ইঞ্জিন আসলে কন্টেনার পরিবহন বাড়বে। এই সময়টাই আমরা কিছু সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থাকবে না, অচিরে এটা দূর হয়ে যাবে আমাদের ডাবল লাইন চালু হওয়ার পরে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, আমাদের কিছু ইঞ্জিন পুরানো। কন্টেইনার পরিবহন করে গত বছর 40 কোটি 20 লাখ টাকা রাজস্ব আয় করেছে রেলওয়ে। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের পর এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ও বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইরান সৌদির সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ফ্রান্স। এ অবস্থায় ইরান ও সৌদি আরব সফরে যাচ্ছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্টেফান ডি মিস্তুরা। সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় ইরানের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার পরদিন একই পথে হাঁটল সৌদি মিত্র সুন্নি দেশগুলো। সোমবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদান। কূটনৈতিক সম্পর্কের পর ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চুকিয়ে দেবার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এরপর সোমবার দিনের শেষে এক টুইটার বার্তায় ইরানের সঙ্গে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় দেশটি। মধ্যপ্রাচ্যের দুই বৃহৎ শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যে এই উত্তেজনা উদ্বেগ সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশে। দুদেশে চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে তুরস্ক, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। ইরান ও সৌদি আরবের চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। শিয়া ও সুন্নি অধ্যুষিত এ দেশ দুটির বৈরী সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার প্রক্রিয়াকে আরো জটিল করে তুলবে। আমরা দুপক্ষকেই সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছি। শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করে তুর্কি উপপ্রধানমন্ত্রী নোমান কুরতুলমাস তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ও ইরানের মধ্যে এই উত্তেজনা আঞ্চলিক রাজনীতিতে নতুন মেরুকরণের পাশাপাশি ভিয়েনায় আসন্ন সিরিয়ার শান্তি আলোচনায়ও প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিরিয়ার শান্তি আলোচনায় সম্ভাব্য অংশগ্রহণকারী এই দেশ দুটির সম্পর্কের এই অবনতির মাত্রা নিরূপণে এই সপ্তাহে দেশ দুটি সফর করবেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা।
developments between Saudi Arabia. সফরে জাতিসংঘের বিশেষ দূত সিরিয়ার শান্তি আলোচনার প্রক্রিয়ার ব্যাপারে ইরান সৌদির মনোভাব ও দেশ দুটির সাম্প্রতিক সম্পর্ক নিরূপণের চেষ্টা করবেন। এছাড়া চলমান উত্তেজনা, আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তায় যেন প্রভাব না পড়ে সে ব্যাপারে কূটনৈতিক আলোচনা করবেন। এদিকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি জনগণ। এতে সৌদি আরবই ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে তারা। দূতাবাসে হামলার ঘটনায় তারা কিছুটা ক্ষুব্ধ হতেই পারে, তবে আমরাও শত শত ইরানিকে মক্কায় পদদলিত করে হত্যার ঘটনা ভুলে যায়নি। এর মাধ্যমে সৌদি আরব বিশ্ববাসীকে কি জানাতে চায়? এছাড়া শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ জানিয়ে ইরাকের নাজাফ ও বসরায় বিক্ষোভ করেছেন শত শত শিয়া। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অংশ নেবে না অস্ট্রেলিয়া। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ডকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গেল সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল। এ সময় তিনি বিসিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর দেশে ফিরে তার রিপোর্টের ভিত্তিতেই আইসিসির এই মেগা ইভেন্ট বর্জনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 27 জানুয়ারি ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ। এর আগে গেল সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে জাতীয় দলের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তার নেতৃত্ব গুণে পুরো দল থাকে এক সুতোয়। ড্রেসিং রুমে প্রেরণার উৎস তিনি। দলের অনেক ক্রিকেটারের আদর্শ তিনি। শুধু বাংলাদেশ ক্রিকেট দলই না, অসাধারণ নেতৃত্ব গুণে জয় করেছেন বাংলাদেশের সমর্থকদের মনও। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। তবে নিজের বাজে সময়ে কাদের কাছে থেকে পেয়েছিলেন মনোবল, কারাই বা দিয়েছিলেন প্রেরণা, সময় সংবাদকে ম্যাচ জানিয়েছেন তা। হুমায়ুন কবির রোজের রিপোর্টে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশেষ সাক্ষাৎকার নিয়ে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। আলামিন, তাসকিন, আবু হায়দার রনি, এদের সবারই আদর্শ মাশরাফি বিন মুর্তজা। এই তরুণদের কাছে ম্যাচের সান্নিধ্য মানে হিমালয় জয় করার মতো। শুধু কি মাঠে, মাঠের বাইরেও দলের ক্রিকেটারদের গেঁথে রাখেন এক সুতোয়। ড্রেসিং রুমে বরাবরই সবাইকে রাখেন চনমনে। তাই তো শুধু মাঠের ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে সীমাবদ্ধ নন ম্যাশ। তার শাসন, বারণ, আদর, ভালোবাসায় দলের ক্রিকেটাররাও প্রাণ উজাড় করে দেয় ক্রিকেট যুদ্ধের ময়দানে। তার ফলও পেয়েছে বাংলাদেশ। তাই মাশরাফি এখন প্রশংসিত দেশের সীমানা পেরিয়ে। আমাদের ড্রেসিং রুমটা সবসময় মানে সেরকম হওয়া উচিত যেটা আমরা এনজয় করি মাঠে, যে আমরা ইচ আদার কোম্পানি এগুলো যেন আমরা এনজয় করি। একজনের খারাপ পারফরমেন্সের জন্য আমি তাকে ফিল করতে পারি একজন ভালো করছে, আমি কিন্তু অতটুকুই আনন্দিত হই যে কিনা সে নিজেও আনন্দিত। 2011 সালে ঘরের মাঠে ফিট থেকেও খেলতে পারেননি বিশ্বকাপে। কষ্টটা এখনো তাই বুক চাপা মাশরাফির। ইনজুরির ঈর্ষায় এক যুগের ক্রিকেট অধ্যায়ের বেশি সময়ে মাঠের বাইরে হতাশার সাথে করতে হয়েছে বসবাস। সেই মাশরাফি এখন দলের ক্রিকেটারদের প্রেরণার প্রতীক। কিন্তু ওই যে নিজের বাজে সময়ে কারা দিত মাশরাফিকে প্রেরণা, কারাই বা দিত উদ্দীপনা। ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আমি যে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে প্রায় 8 মাস থেকে 10 মাস বা 1 বছর বাইরে ছিলাম, ওরা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি আউট অফ ফিল্ড। আর ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট ছিল। এই টাইমগুলো খুব ডিফিকাল্ট ছিল। তবে প্রত্যেকটা নড়াইলের যারা ছিলেন, যারা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা ছিলেন, প্রত্যেকের কন্ট্রিবিউশন আমি মনে করি, কারণ আমাকে প্রচন্ড রকম ভালোবাসেন ওরা। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়টা বেশ উপভোগ করছেন ম্যাশ, করতে চান আরো দীর্ঘ সময়। সমর্থকদের প্রত্যাশাও তাই, কারণ অধিনায়কের দায়িত্ব পাবার পর 23 ম্যাচে 18টিতে বাংলাদেশকে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মানুষের দোয়া ছাড়া আসলে এটা পসিবল হতো না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসের প্রস্তুতির খবর। দক্ষিণ এশিয়ান গেমসের আগে উন্নত প্রশিক্ষণের জন্য বেশ কয়েকটি ফেডারেশন বিদেশি কোচ নিয়োগ দিলেও বক্সিংয়ের ক্ষেত্রে চিত্রটা উল্টো। বক্সাররা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসলেও বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নীরব অবস্থান তৈরি করে প্রশ্ন করার সুযোগ। এমনকি 6 মাসের ক্যাম্পে শুধু জাতীয় প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও আয়োজিত হয়নি। মেগা আসরের আগে এসব চাপা ক্ষোভ আছে বক্সারদের।
আগের আসরে বক্সিং এ বাংলাদেশে 2টি স্বর্ণপদক জয় এসএ গেমস ইতিহাসে এখনো আছে বর্তমান হয়েই। তবে তা হয়তো ভুলতে বসেছেন দেশের বক্সিং এর কর্মকর্তারা। গতবার যেখানে প্রায় 15 মাস ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিল বক্সাররা, এবার তা হচ্ছে মাত্র 6 মাস। যদিও এবার অন্যান্য ফেডারেশনগুলোও দেরিতে ক্যাম্প শুরু করে, কিন্তু বিদেশি কোচ নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে তা কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা করেছে তারা। তবে বক্সিং এর ক্ষেত্রে নেই তার লেশ মাত্র। তাই রহমান জনিদের আক্ষেপটা অস্বাভাবিক কিছু নয়। গতবারে আমরা 2 মাস থাইল্যান্ডে ট্রেনিং করেছি এবং 1 থেকে 1.5 মাসের জন্য আমাদের একটা বিদেশি কোচ ছিল। তো এবার আমরা সুযোগ সুবিধা পাইনি, তাও আমাদের যদি আমরা বেশি বেশি টুর্নামেন্ট পেতাম তাহলে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হতো। গতবার আমি ইটালিতে খেলতে গেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, হাল্যান্ডে ট্রেনিং করতাম, বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা অলিম্পিক চ্যাম্পিয়ন, তাদের সাথে ট্রেনিং করে আমাদের মনোবল এতই আপ হয়েছিল। বর্তমানে পুরুষ ও নারী মিলিয়ে 15 জন থাকলেও চূড়ান্ত দলে থাকবে 7 জন পুরুষ ও 3 জন নারী বক্সার। উন্নত প্রস্তুতির ব্যবস্থা যে নেওয়া হয়নি সেটা মেনে নিয়েই ছাত্রদের ভুল ত্রুটি শোধরানোর চেষ্টা করছেন দেশীয় কোচরা। এই গেমের মধ্যে আমাদের এন্ডুরেন্স এবং স্পিড প্লাস অ্যাগ্রেসিভনেসটা আমরা ডেভেলপ করব। এটা এখানে আমাদের একটু দুর্বলতা আছে। এদিকে মেগা আসরের জন্য বরাদ্দকৃত অর্থ যথেষ্ট নয় জানিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এসএ গেমস প্রস্তুতি পরিদর্শন প্রতিনিধি শোনান নানা সমস্যার কথা। সরকারের কাছে যে পরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছিলাম প্রায় 17 কোটি টাকা, 16 কোটি 90 লাখের মতো, সেখানে আমরা প্রাথমিকভাবে 10 কোটি টাকা পাই, পরবর্তীতে আরো প্রায় 2-2.5 কোটি টাকা আমরা পেয়েছি। এই জন্য আমরা ছেলেদের চাহিদা মতো পুরোপুরি দিতে পারি না। বক্সারদের নীরব চিৎকার হয়তো কর্মকর্তাদের কানে পৌঁছায় না। তবে এসএ গেমসের অনুশীলন ক্যাম্প পরিচালনায় কি আরো সুব্যবস্থাপনার প্রয়োজন ছিল না? দেশের ক্রীড়াপ্রেমী মানুষের ছোড়া এই প্রশ্নের জবাব 6 ফেব্রুয়ারির আগে ফেডারেশন কি আমলে নেবে? শিলং আর গুয়াহাটির চূড়ান্ত মঞ্চে ওঠার সময় যে আর বাকি মাত্র 1 মাস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির জনসভা, এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানী জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। 2 বছর পূর্তি হলো মহাজোট সরকারের। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5ই জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 বছর টানা সহিংস কর্মসূচিতে নিহত হয় 2 শতাধিক। দুঃসহ সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে আদালত ভাঙচুর, জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি দাবি। পদ্মা সেতুর মূল কাজ 2018 সালে শেষ হলেও পুরো প্রকল্প বাস্তবায়ন করতে 2020 সাল পর্যন্ত সময় লাগবে, জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।